ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস অষ্টম শ্রেণীর বিজ্ঞান নবম অধ্যায় পার্ট 11। পার্ট 11তে আছে ফিউজ। আসলে ফিউজ মূলত কি, প্রথমে আমাদের ফিউজের সংজ্ঞাটা জানতে হবে। ফিউজের সংজ্ঞা জেনে এরপর বিভিন্ন মানের ফিউজ আমরা ব্যবহার করি, সেই ফিউজ গুলোর মানগুলো আমাদের জানতে হবে। তারপর হচ্ছে ফিউজের মধ্যে মানে ফিউজের মূল বিষয়গুলো কি কি সেটা হচ্ছে আমাদের জানাটা খুব প্রয়োজন। তো দেখেন, আমরা প্রথমেই জেনে নেই ফিউজ কাকে বলে। ফিউজটা কি বা ফিউজ কাকে বলে। দেখো, আমরা প্রশ্নটা এখানে লিখে রেখেছি যে ফিউজ কি বা ফিউজ কাকে বলে। অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের ফলে, ফিউজের সংজ্ঞা যে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের ফলে যে কোনো ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য বর্তনীতে এক বিশেষ ধরনের ব্যবস্থা নেওয়া হয় বা এক ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়, যাতে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই ব্যবস্থা হলো ফিউজ। আমি আরেকবার বলি, অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের ফলে, অর্থাৎ ধরো আমাদের বাসায় 20 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ লাগবে, কিন্তু হঠাৎ করে যদি অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহটা হয়, তখন এই অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হলে আমাদের বাসায় যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে, এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এক ধরনের বিশেষ ধরনের ব্যবস্থা নেওয়া হয়। এই বিশেষ ধরনের ব্যবস্থাটাই হলো ফিউজ। অর্থাৎ অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের ফলে যে কোনো ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য বর্তনীতে এক ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়, যাতে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই ব্যবস্থা হলো ফিউজ। তাহলে এই যে বিচ্ছিন্ন, এটা কোনো মানুষের দ্বারা হবে না। ধরো এমন একটা যন্ত্র লাগানো হয়, অথবা আমাদের বিভিন্ন মানের ফিউজ আছে, একটা চীনামাটির একটা কাঠ ফ্রেম তৈরি করা হয়, এটার সাথে একটার সাথে আরেকটা বিদ্যুৎ তার লাগিয়ে দেওয়া হয়। যদি ধরো ওই তারের ধারণ ক্ষমতা আছে 20 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ, যদি হঠাৎ করে এর চেয়ে বেশি হয়, 20-এর জায়গায় 25 হয় কিংবা 30 হয়, তখন ওই তারটা আপনা আপনি ছিঁড়ে যাবে। আপনা আপনি ছিঁড়ে গেলে আমাদের বাসার ভিতরে বিদ্যুৎ প্রবাহটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এই বিদ্যুৎ প্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেলে তখন কি হবে, আমাদের বাসায় আর বিদ্যুৎ থাকবে না। তার মানে বিদ্যুৎ না থাকলে কি হবে, আর কোনো রকমের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থাকবে না। সেইটাই, এই জন্যই বলেছে যে আমাদের বাসায় অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের ফলে, অর্থাৎ বাসার কথা না উল্লেখ করে বলা হয়েছে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের ফলে যে কোনো ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য বর্তনীতে এক ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়, যাতে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই ব্যবস্থাকেই বলা হয় ফিউজ। এই ব্যবস্থাটাই হচ্ছে ফিউজ। এরপরে দেখেন, পরে দেওয়া আছে কি, প্রেসার কুকারে রান্না করলে শতকরা কত বিদ্যুৎ সাশ্রয়ী হয়। প্রেসার কুকারে রান্না করলে শতকরা 25% বিদ্যুৎ সাশ্রয়ী হবে। যদি এই প্রেসার কুকারে আমরা রান্না করি, তাহলে রান্না করলে শতকরা 25% বিদ্যুৎ সাশ্রয়ী হবে। তাহলে আমরা এখান থেকে আমাদের একটু বইয়ে যে কি আছে সেটা একটু পড়ে নিই, তারপর আমরা প্রশ্নগুলোর উত্তরগুলো পড়বো, তাহলে একটু ভালো করে বুঝবো। আমরা দৈনন্দিন জীবনে যেসব তড়িৎ যন্ত্রপাতি ব্যবহার করি, সেগুলোর মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি তড়িৎ প্রবাহিত হলে তা নষ্ট হয়ে যায়। মানে তার মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হইতে হবে, যদি এর চেয়ে বেশি হয় তাহলে এটা নষ্ট হয়ে যাবে। বাড়ির তড়িৎ বর্তনীতে যে কোনো অতিরিক্ত তড়িৎ প্রবাহের ফলে অনেক সময় তার থেকে বাড়িতে আগুন পর্যন্ত লেগে যেতে পারে। এই ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য বর্তনীতে এক ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়, সেই ব্যবস্থাই হলো ফিউজ। আমরা ফিউজের সংজ্ঞার মধ্যে এটা পড়েছি। ফিউজ সাধারণত টিন ও সীসার একটি সংকর ধাতুর তৈরি ছোট সরু তার। তাহলে ফিউজ কি কি দিয়ে তৈরি হয়? ফিউজ সাধারণত টিন এবং সংকর ধাতু দিয়ে তৈরি এক ধরনের বিশেষ তার। একটি দেখো, এটি একটি চীনামাটির কাঠামোর উপর দিয়ে আটকানো থাকে। এটা থাকবে কি, একটা আমি মুখেও বললাম যে একটা চীনামাটির কাঠামোর উপরে আটকানো থাকবে, তারটি সরু এবং গলনাঙ্ক কম।
তারটি থাকবে চিকন এবং এটার গলনাঙ্কটা খুবই কম। এর মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট মাত্রায় অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে এটি অত্যন্ত উত্তপ্ত হয়ে গলে যায়। এটা অত্যন্ত উত্তপ্ত হয়ে কি হবে, গলে যাবে। ফলে তড়িৎ মানে বর্তনী কি বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে আমাদের বাসাবাড়িতে আর বিদ্যুৎ প্রবাহ হবে না, এটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এভাবে তড়িৎ প্রবাহ বন্ধ করে দিয়ে ফিউজ যন্ত্রপাতিকে রক্ষা করে। বর্তনীর ফিউজ সিরিজ সংযোগে সংযুক্ত থাকে। বর্তনীর ফিউজটা কিসে থাকবে, সিরিজে সংযুক্ত থাকবে। দেখো এই যে এখানে বলা হয়েছে বর্তনীতে ফিউজ কোন সমবায়ে সংযুক্ত থাকবে, এটা হচ্ছে সিরিজ সংযোগে সংযুক্ত থাকবে। তাহলে কোন কোন জায়গায় সংযুক্ত থাকবে, সিরিজ সংযোগে সংযুক্ত থাকবে বা সিরিজ সমবায়ে সংযুক্ত থাকবে। ফিউজ তারের বিভিন্ন মান থাকে। ফিউজ তারের বিভিন্ন মান থাকে। সাধারণত 5 এম্পিয়ার, 15 এম্পিয়ার, 30 এম্পিয়ার, 60 এম্পিয়ার ফিউজ তার ব্যবহৃত হয়। তাহলে কি কি মানের ফিউজ তার ব্যবহৃত হয়? 5 এম্পিয়ার, 15 এম্পিয়ার, 30 এম্পিয়ার এবং 60 এম্পিয়ার ফিউজ তার ব্যবহৃত হয়। 10 এম্পিয়ার ফিউজ মানে এর মধ্যে দিয়ে 10 এম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে এটি গলে যাবে। পরীক্ষা অনেক সময় আমাদের পরীক্ষা আসে 10 এম্পিয়ার ফিউজের অর্থ কি। তাহলে 10 এম্পিয়ার ফিউজের অর্থ হচ্ছে, এভাবে লিখতে হবে যে 10 এম্পিয়ার ফিউজের মানে অর্থ হচ্ছে যে এর মধ্যে দিয়ে 10 এম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে কি হবে, এটি গলে যাবে বিভিন্ন। তাহলে এটা গলে যাবে। এই জন্য কি হচ্ছে যে বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে বিভিন্ন মানের ফিউজ ব্যবহার করা হয়। কারণ সব রকম একই ধরনের, যেমন একটা ফ্যানে যে পরিমাণে বিদ্যুৎ দরকার হবে, একটা লাইটে কিন্তু সেই পরিমাণে বিদ্যুৎ দরকার হবে না। আবার একটা আয়রন করি, আমরা ইস্ত্রি করি না, আয়রন করি, ওই আয়রনের যে পরিমাণে বিদ্যুৎ দরকার একটা ভাল্বে সেই পরিমাণে বিদ্যুৎ দরকার নাই। এই জন্য এক এক রকমের বিদ্যুৎ মানে ফিউজ তার এক একটা যন্ত্রের জন্য আলাদা আলাদা করে ব্যবহার করা হয়। বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে বিভিন্ন মানের ফিউজ ব্যবহার করা হয়। যেমন বাতি পাখা, ওই যে বাতি মানে লাইট, পাখা মানে ফ্যান, টিভি ইত্যাদির জন্য 5 এম্পিয়ার ফিউজ ব্যবহার করা হয়। তাহলে এখানে একটা প্রশ্ন আছে, বাতির ফিউজ মান কত? তাহলে বাতির ফিউজ মান কত? 5 এম্পিয়ার। বাতির ফিউজ মান হচ্ছে 5 এম্পিয়ার। আচ্ছা, তাহলে পাখার ফিউজ মান কত? এটাও 5 এম্পিয়ার। পাখারটাও কত? 5 এম্পিয়ার। তাহলে এখানে বাতি পাখা পাইছি। টিভির ফিউজ মান কত? টিভি তো হচ্ছে টিভি, এটা হচ্ছে ফিউজ মান হচ্ছে 5 এম্পিয়ার। আচ্ছা, এখন বাকি রইল কি ইস্ত্রি। দেখো এরপর ইস্ত্রির জন্য 15 এম্পিয়ার ফিউজ ব্যবহার করা হয়। ইস্ত্রির জন্য কত এম্পিয়ার ফিউজ ব্যবহার করা হবে? ইস্ত্রির জন্য 15 এম্পিয়ার ফিউজ ব্যবহার করা হবে। তাহলে 15 এম্পিয়ার ফিউজ ব্যবহার করা হবে ইস্ত্রির জন্য। তারপর বাড়ির মেইন ফিউজ অর্থাৎ আমাদের বাসায় যেখান দিয়ে অর্থাৎ যেখানে মেইন সুইচটা আছে ওইখানে দেখবা চীনামাটির একটা কাঠামো আছে, ওইটায় যে ফিউজটা ব্যবহার করা হবে সেই ফিউজটা হতে পারে 30 অথবা 60। তাহলে আমাদের বাসা বাড়িতে মেইন ফিউজ কত? মেইন ফিউজ হচ্ছে 30 অথবা 60 এম্পিয়ার। 30 অথবা 60 এম্পিয়ার। বাসা বাড়ির মেইন ফিউজ হচ্ছে 30 অথবা 60, মানে ওইখানেই সবচেয়ে বেশি মানের ফিউজ দরকার হবে। ওখান থেকে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মানগুলো আলাদা আলাদা মানে তড়িৎ ভাগ হয়ে যাচ্ছে। তাইলে এরপরে ব্যাপারটা আরো একটু বোঝার জন্য, অর্থাৎ এই জিনিসটাকে আরো আমরা ক্লিয়ার হওয়ার জন্য কি করব, টেলিভিশন 5 এম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে পুড়ে যাবে। টেলিভিশন যদি কোনোভাবে এর চেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে টেলিভিশনটা কি নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। এখন যদি টেলিভিশনের সাথে 30 এম্পিয়ার ফিউজ লাগানো হয় তাহলে কি করবে? টেলিভিশনে লাগবে 5, কিন্তু যদি লাগাই 30 তাহলে টেলিভিশন আর থাকবে না, ওইটা একদম পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই ফিউজ মানে কোনো কাজে আসবে না। তার মানে কি, এখন কথা হচ্ছে যে আমরা যদি 5-এর জায়গায় 10 দেই, দিলেই যে পুড়ে যাবে এমন কোনো কথা নাই। অর্থাৎ যতই বেশি দেবো কোনো কাজে আসবে না, কারণ আমার লাগবে 5-এর চেয়ে বেশি দিলে ও নেবেই না, ওর এটা দরকার নাই, এই জন্য ও এটা ব্যবহার করবে না। অর্থাৎ কি বলা হলো এখানে, যে এখন যদি টেলিভিশনে 30 এম্পিয়ার ফিউজ লাগানো হয় তাহলে কি করবে? এই ফিউজ কোনো কাজে আসবে না। ইলেকট্রিক কেটলি আছে, ইলেকট্রিক কেটলির সাথে 5 এম্পিয়ার ফিউজ লাগালে কি হবে? সুইচ অন করলেই ফিউজটি গলে যাবে। কারণ ইলেকট্রিক কেটলির সাথে সাথে ফিউজ অন করার সাথে সাথে কি হবে? এটা গলে যাবে। কারণ ইলেকট্রিক কেটলিতে 5 এম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রয়োজন হয়। ইলেকট্রিক কেটলিতে লাগবে কত এম্পিয়ার বিদ্যুৎ? 5-এর চেয়ে বেশি লাগবে। যেখানে যা প্রয়োজন সেখানে তেমন মানের ফিউজ ব্যবহার করতে হবে।
প্রয়োজনের তুলনায় বেশি মানের ফিউজ ব্যবহার করলে কোনো কাজ দিবে না, অর্থাৎ বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানো যাবে না, তখন বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানো যাবে না। আবার কম মানের ফিউজ ব্যবহার করলে কি করবে, বারবার ফিউজ তার পুড়ে যাবে, যে অসুবিধার সৃষ্টি হবে। তার মানে হচ্ছে যেখানে 5 লাগবে সেখানে যদি আমি 10 দেই কোনো কাজে লাগবে না, কিন্তু 5-এর জায়গায় যদি সেখানে 3 দেই তাহলে ওইটা গলে যাবে, অর্থাৎ কম হইলে সমস্যা হবে, বেশি হইলে কোনো কাজে আসবে না। এটুকু মনে রাখবা যে কম হইলে দুর্ঘটনা মানে অর্থাৎ ওই ফিউজ তারটা গলে যাবে, কিন্তু বেশি হইলে ওইটার কোনো কাজে আসবে না, অর্থাৎ দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাবো না। কেউ কেউ আবার বাড়িতে ফিউজ পুড়ে গেলে তার লাগানোর সময় দেখো 2-3টি তার একসাথে, এখন একটা তারের ফিউজ হচ্ছে 5, ওইখানে যদি আমি 3টা তার একসাথে পেঁচাইয়ে তারপরে লাগাই তাহলে 3-5 15 এম্পিয়ার হয়ে যাবে, তার মানে কি বেশি হয়ে যাবে। তো এই কাজগুলো করা যাবে না। 2টি 10 এম্পিয়ার ফিউজ তার একত্রিত করলে 20 এম্পিয়ার ফিউজ হয়, যদি 2টা 30 এম্পিয়ার ফিউজ তার একত্রিত করি তাহলে কত হবে, 60 এম্পিয়ার ফিউজ হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা বেশি কখনো ব্যবহার করব না, বেশিটা আমরা কখনোই ব্যবহার করতে পারবো না। এরপরে আমাদের বিদ্যুৎ কার্যকর ব্যবহার ও সচেতনতা। তাহলে এখন দেখেন আমরা এই লেকচার পার্ট কত আছে, পার্ট 12, এটাও আমরা একটু পড়ে ফেলি, কারণ বিদ্যুতের অপচয় হাত থেকে রক্ষা করতে হবে। বিদ্যুৎ কার্যকর ব্যবহার ও অপচয় রোধের সচেতনতা। কার্যকর ব্যবহার করতে হবে, যেমন ধরো তুমি এখন একটা রুমে আসো, আরেকটা রুমে একটা লাইট জ্বলতে আছে, ওই লাইটটা তো এখন দরকার নাই, তার মানে ওইটা বন্ধ করে দিবা, এটা হচ্ছে অপচয় বন্ধ করতে হবে। এবং ব্যবহার কার্যকর, কার্যকর ব্যবহার যখন লাগবে তখনই ব্যবহার করব, যখন লাগবে না তখন ব্যবহার করব না। আমাদের দেশে দিন দিন বিদ্যুতের চাহিদা বেড়েই চলছে, আমাদের দেশে কি দিন দিন বিদ্যুতের চাহিদা খুব বাড়ছে। চাহিদার সাথে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না। তার মধ্যে বাড়তি যোগ হচ্ছে জলবায়ুর পরিবর্তন, বাড়তি যোগ হচ্ছে কি জলবায়ুর পরিবর্তন, যার প্রভাব পড়েছে বিদ্যুৎ চাহিদার উপরে। কারণ দেখো এখন প্রচুর গরম, যদি এখন বিদ্যুৎ না থাকতো, এই ফ্যান না চললে আমি এখানে বসে ক্লাস নিতে পারতাম না, কারণ অনেক গরম। বাড়ছে অফিস অফিস বাড়ছে, বাসা, শপিং কমপ্লেক্স, শীততাপ নিয়ন্ত্রিত মানে বড় বড় বিল্ডিং করার সাথে সাথে বাড়ছে লিফটের চাহিদা। তাহলে এই যে লিফটের চাহিদা, লিফটে প্রচুর পরিমাণে বিদ্যুৎ দরকার হয়। চাহিদা বাড়ছে, নির্মাণ কাজে বিদ্যুৎ ব্যবহারের করারও প্রবণতাটাও বাড়ছে, নির্মাণ কাজেও বিদ্যুৎ ব্যবহার প্রবণতাটা বাড়ছে। আগে যেমন একটা বিল্ডিং করার জন্য ওই যে রডগুলো কাটা হয়তো শ্রেণী দিয়ে বাইরে, এখন কি করা আছে, মেশিন দিয়ে কাটতে আছে। তার মানে কি ওখানে নির্মাণ কাজেও এখন বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। বিদ্যুৎ কার্যকর ব্যবহার করে এর অপচয় রোধ করলে মানে সকলকে সমানভাবে এগিয়ে আসতে হবে। এই যে বিদ্যুতের কার্যকর ব্যবহার এবং অপচয়টা রোধ করে, এটা সবাই সামগ্রিকভাবে চিন্তা করতে হবে। এখন একটা বাসায় তোমরা ফ্যামিলি মেম্বার 4 জন, তার 3 জনেই অপচয় করতেছ আর তুমি একা শুধু বিদ্যুতের সুইচ গুলো বন্ধ করতেছো, তাহলে কি লাভ হইলো? যদি 4 জনেই তোমরা সচেতন হও তাহলে কি হবে, বিদ্যুতের অপচয়টা কমে যাবে। বাসা বা অফিসে প্রয়োজন ব্যতীত লাইট, ফ্যান বা এয়ার কুলার বন্ধ রাখার ব্যাপারে সচেতন থাকা। সাধারণ বাল্বের পরিবর্তে দেখো এখন এনার্জি সেভিং বাল্ব, বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব তৈরি হয়েছে, সেগুলো ব্যবহার করতে হবে। রান্নার কাজে বিদ্যুৎ ব্যবহারের পরিহার করতে হবে, রান্নায় বিদ্যুৎ ব্যবহার করবো না, এটা বন্ধ করতে হবে। প্রেসার কুকারে রান্না করলে 25% বিদ্যুৎ সাশ্রয়ী হবে, প্রেসার কুকারে রান্না করা যাবে তাহলে 25% বিদ্যুৎ সাশ্রয়ী হবে। অপ্রয়োজনে এয়ার কুলার ব্যবহার না করা নিশ্চিত করতে হবে। প্রয়োজন তোমার কোনো কাজে লাগতেছে না, তুমি এয়ার কুলার ব্যবহার করতেছো। ফ্রিজ কেনার সময় প্রয়োজনীয় সাইজের কেনা উচিত। ফ্রিজ কেনার সময়, ফ্রিজ তো 24 ঘন্টা চলে, এই জন্য এখন তোমার লাগবে তোমার 20 লিটারের, তুমি কিনছো হচ্ছে 50 লিটারের, কোনো দরকার নাই, তোমার যা লাগবে তাই কিনবা। প্রয়োজনের চেয়ে বড় সাইজের ফ্রিজ বাড়িতে বিদ্যুৎ মানে বেশি লাগবে, এটা করা যাবে না। বড় বড় ফ্যাক্টরিতে নিজেদের জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে হবে। বড় বড় যতগুলো ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিগুলোতে নিজেদের বিদ্যুৎ ব্যবহারের জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করার একটা ব্যবস্থা থাকতে হবে। সোলার বিদ্যুৎ ব্যবহারে স্ব-উদ্যোগী হওয়া দরকার। সোলার প্যানেল, সৌর বিদ্যুৎ, এটা ব্যবহার করার জন্য নিজেদের সচেতন হইতে হবে। এই ছিল আমাদের মানে লেকচার এর মধ্যে প্রয়োজনীয় আলোচনা। এখান থেকে আমরা যে প্রশ্নগুলো ছিল সেগুলো সবগুলো পড়ে ফেললাম।
যদি তোমাদের এখান থেকে এই আমার এই যেটুকু পড়াইছি যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে প্রশ্ন করতে পারো। আছে কোনো প্রশ্ন আপনাদের স্যার? না স্যার। আচ্ছা, তাহলে স্যার ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই এবং আমাদের নবম অধ্যায়ের আজকের শেষ লেকচার ছিল এটা। তো তোমাদের যদি এর পরেও কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, চেষ্টা করবো তার উপর একটা ভিডিও তৈরি করার। তো ভালো থাকবা, সুস্থ থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।